কবিতার মধ্যে দিয়ে দেখবেন সেই সময় কবিরা শেখ মুজিবুর রহমানকে ছাড়া মানে তাদের কবিতায় যেন সার্থক হতো না। সংস্কৃতিকে কন্ট্রোল করেছে পলিটিক্স। এর আগে আমরা দেখলাম আওয়ামী লীগের সময়ে যে একটা ফ্যাসিজম কায়েম করেছে, সেখানেও কিন্তু কালচারাল ফ্যাসিস্ট কোট আনকোট আমরা কিন্তু কথাটা বলি। কালচারাল আর্টিস্টরা এই ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করেছে। তাদের কবিতার মধ্যে দিয়ে দেখবেন সেই সময় কবিরা শেখ মুজিবুর রহমানকে ছাড়া মানে তাদের কবিতায় যেন সার্থক হতো না। পুরস্কার দেওয়া হতো যারা আসলে মুজিব বন্দনা করতে পারতেন তাদেরকে। সুতরাং যারা আসলে পলিটিক্যালি দাঁড়াতে চেয়েছে এবং ফ্যাসিস্টকে এনাবেল করতে চেয়েছে রাজনীতির মধ্যে দিয়ে, সেইভাবে আমরা দেখেছি যে সাংস্কৃতিক কর্মীরা কাজ করেছে। কিন্তু সংস্কৃতির বিকাশ তো কখনো এইভাবে হতে পারে না। একটা সংস্কৃতির বিকাশ হতে হবে গণতান্ত্রিকভাবে। সেখানে কবি, লেখক, সাংবাদিক সবাই থাকবেন সার্বভৌম। আমি এখানে একজন নৃতাত্ত্বিকের কথা একটু উল্লেখ করতে চাই, বেনেডিক্ট অ্যান্ডারসন। তার একটি বই আছে যেখানে উনি বলছেন ইমাজিন কমিউনিটি, অর্থাৎ কল্পিত একটা সম্প্রদায়। কল্পিত সম্প্রদায় কিন্তু তিনি সার্বভৌম কথাটা ব্যাখ্যা করেছেন। এবং কল্পিত সম্প্রদায় এজন্যই বলছে আমরা একটা সম্প্রদায়, এই জাতিতে কিন্তু প্রত্যেককে চিনি না, হ্যাঁ, কিন্তু কোটি কোটি মানুষ সবাই সবাইকে চিনি না, কিন্তু আমরা কানেকশনটা ডেভেলপ করতে পারি। এই যে কানেকশন বোধ করে, কানেকশনটা কখন হয়? যখন সেটা ফ্রি ফ্লো থাকে, যখন সেটা গণতান্ত্রিকভাবে হয়, যখন সেটা মূল্যবোধের ভিত্তিতে হয়। কিন্তু সেটা না করে যদি রাজনীতি চাপিয়ে দিয়ে কালচারকে ডেভেলপ করতে চায় কোনো কেউ, তখন সেটা কিন্তু আর কালচার থাকে না, এটাকে তখন চাপিয়ে দেওয়া হয় এবং সেটা কোনোভাবে টিকে থাকতে পারে না। আমরা এর আগে দেখেছি এক ধরনের ভারতীয় কালচারকে এখানে চাপিয়ে দেওয়ার এক ধরনের রাজনীতি ছিল, এবং সেটার প্রতিক্রিয়ায় এখন আমরা দেখছি যে অন্য দেশের, আমরা তো বলি যে দিল্লি নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ পন্থী হতে হবে, কিন্তু সেটা আসলে কতটুকু হওয়া যাচ্ছে সেই প্রশ্নটা সামনে এসে দাঁড়িয়েছে। তো আমরা দেখি যে এখানে রিয়াকশনারি এক ধরনের কালচারের চর্চা এখানে হচ্ছে। প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এটা হলে কখনোই হবে না। আমাদের ফ্রি ফ্লো থাকতে হবে। বাংলাদেশের আবহমান যে কালচার, সেখানে লোকধারা আছে, আউল বাউল আছে, লালনের গান আছে, আমরা জানি এখানে অনেকেই আছেন, আব্দুল করিম আছেন। তো তাদেরকেও আমাদের মাথায় রাখতে হবে, রেখে আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কালচারের কথাটা যখন এখানে এসেছে, তখন আমাকে অবশ্যই বলতে হবে যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে কালচার একটা চেঞ্জ আমরা দেখছি, যেটা অনলাইনে আমরা দেখছি, সেটা কিন্তু আমাদের ভয়ানক রকম ভীত করে তুলছে। যে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা কোথা থেকে এসেছে যে আপনি একটি মন্তব্য করলে বা আপনি একটি কথা বললে, যে কথাটা আপনার ভালো লাগবে না, তাকে আপনি গালি দেবেন, যা খুশি তাই বলে গালি দেবেন, তাকে আপনি ধর্মবিদ্বেষী বলবেন, তাকে আপনি নাস্তিক বলবেন, তাকে আপনি বাজেভাবে গালি দেবেন, যেটা আমি মুখেও আনতে পারছি না। তো এই যে একটা প্রবণতা, এই প্রবণতা তো আমাদের 5 আগস্টের পরবর্তী রাজনীতিতে আমরা তো এটা চাইনি। আমরা তো আসলে সবার কথা বলার স্বাধীনতার জন্যই আমরা আসলে 5 আগস্টে যারা গণঅভ্যুত্থানে লড়াই করেছে, সেখানে কিন্তু সবাই একই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে সেই জন্য। তাহলে সেটা না হয়ে এখন যে আমরা এই যে গালির একটা সংস্কৃতির মধ্যে ঢুকে গেছি, সেটা কিভাবে হলো? এবং লক্ষ্য করবেন যে এটা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রতিদিন আমার কাছে মনে হচ্ছে যে তারা যারা গালি দিচ্ছেন, গালি দিয়ে তারা উইন করছে। এবং কিভাবে এটা হয় আমাকে একটু বলতে হবে এই জায়গাটায়। আমরা ইনফরমেশন অটোক্রেসি, তথ্যের যে স্বৈরতন্ত্র, সেই কথাটা একটু মনে রাখতে হবে। তথ্যের স্বৈরতন্ত্র কিন্তু একটি শাসকই শুধুমাত্র স্টাবলিশ করতে পারে না, সেটা আরো অনেকভাবে নতুন নতুন কায়দায় হয়। এবং এই যে এখন অনলাইনের যুগ, সেই জায়গাটায় তথ্য কিভাবে কারা কন্ট্রোল করছে, তারাই যে একরকম স্বৈরতন্ত্র কায়েম করছে, সেটা আপনাদের বুঝতে হবে। একটা সময় যারা কিনা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে, গণতান্ত্রিক আন্দোলন করেছে সবাই, যেখানে আমরা দেখেছি অনেক পপুলার অনলাইন অ্যাক্টিভিস্ট তখন আমাদের সামনে চলে এসেছে, কিন্তু তারা তাদের গণতান্ত্রিক একটা রাষ্ট্র কায়েমের যে বাসনার কথা তারা বলেছে, সেজন্য যে লড়াইয়ের কথা তারা বলেছে, তাহলে সেই জায়গা থেকে সরে গিয়ে এখন কোনো না কোনো দলের পক্ষে কিন্তু কথা বলছে। এইটা বলতে গিয়ে আমরা দেখছি যে তারা অনেক সময় অনেক তথ্যকে ইনফ্লুয়েন্স করছে, অনেক ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশনও সেই জায়গা থেকে আসছে, এবং তাদেরকেও আমরা সেই ফাইটটাই কিন্তু আর দেখলাম না, আমরা একটা বিভাজন এখানে দেখলাম। আর পাশাপাশি আমরা জানি যে এর আগে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি বট বাহিনীর ব্যবহার। আমি কথাটা বারবার বলি এবং বারবার বলে এই যে অনলাইন অ্যাটাকের মধ্যে পড়ি, কিন্তু আমাদের বলে যেতেই হবে। বট বাহিনীর যে ব্যবহার আমরা এর আগে দেখেছি, এই 5 আগস্ট পরবর্তী সময়েও আমরা সেই ব্যবহারটা দেখলাম ভিন্ন একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে। এবং এরপর যেটা হলো
যে আমরা বট বাহিনীকে প্রতিরোধ করার জন্য আবার অন্য দলকেও দেখি যে একটু একটু বট বাহিনী ব্যবহার করতে। আমরা বটের প্রতিরোধ বট দিয়ে নয়, কৃত্রিমকে প্রতিরোধ কৃত্রিমতা দিয়ে নয়, আমাদের এখানে জেনুইনলি মানুষের ভয়েস নিয়ে নামতে হবে। সেই জায়গাটা আমরা কতটুকু কাজ করতে পারছি সেটা বুঝতে হবে। দেখেন, আমরা এখন একটা অনলাইন সমাজের মধ্যে যখন বাস করছি এবং এই অনলাইন সমাজের যে অনলাইন মিডিয়ামের যে তথ্য ফ্লো, সেটাই যখন অনেকের মনস্তত্ত্ব কন্ট্রোল করছে, সেটা কতটুকু লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আছে সেটা আমাদের দেখতে হবে।